হাজবেন্ড বিদেশ যাওয়ার দ্বিতীয় দিনের মাথায় আমার শাশুড়ি মা আমাকে বললেন, ছোট বউ, তোমার জিনিসপত্র সব গুছিয়ে মেজো বউয়ের ঘরে যাও। এখন থেকে তোমরা দুইজন এক রুমে থাকবে। বড় খোকা সামনের সপ্তাহে আসবে, তখন বড় বৌমা আর বড় খোকা ওরা এই রুমে থাকবে। ওনার কথাটা শুনে আমি অবাক হলাম। বিয়ের পর থেকে 3 মাস এই ঘরেই ছিলাম, আর হাজবেন্ডের যাওয়ার 2 দিন না হতেই ঘর ছেড়ে দিতে হবে, তাও না হয় দিলাম, কিন্তু দুইজনকে এক রুম শেয়ার করতে হবে। কথাগুলো ভেবে আমি শাশুড়ি মাকে কিছু বলতে যাব তার আগেই মেজো ভাবি আমাকে চোখের ইশারায় চুপ করতে বললেন। আমি আর কিছু বললাম না। একটু পর মেজো ভাবি ওনার ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন, কি করছিলে ছোট বউ? জানো না এই বাড়িতে কেউ মা বাবার মুখের উপর কথা বলে না, তারা যা বলে তাই হয়। কিছু বললে উল্টা তোমার পরিবারকে ডেকে আরো কথা শোনাবেন। প্রথম প্রথম আমিও ওনাদের এইসব অন্যায় আবদার মেনে নিতে না পেরে তর্ক করতাম। তার পরিণতি হিসেবে তারা আমার পরিবারকে ডেকে আমার নামে নানা রকম অভিযোগ দিয়ে অপমান করত। তোমার ভাইয়াও কোনোদিন কিছু বলতো না। এই সব কিছু সহ্য করতে করতে একসময় মা বাবার সম্মানের কথা ভেবে আমি চুপ করে গেলাম। তারপর থেকে আর কিছু বলি না। তুমিও অযথা ওদের সাথে মুখ লাগিয়ে ঝগড়া অশান্তি করো না। আমি বললাম, ভাবি, আমি তো খারাপ কিছু বলছি না। বিয়ের পর মেয়েদের একটা পার্সোনাল ঘর তো অন্তত দরকার। আপনি চিন্তা করবেন না, আমি ঝগড়া করব না। দেখি আজকে বিষয়টা আপনার দেবরকে বলে কি বলে। মেজো ভাবি বললেন, আচ্ছা, যা করবে ভেবেচিন্তে করো। রাতে আমার স্বামী আরহামের সাথে ফোনে কথা বলতে বলতে বললাম, আরহাম, মা এই ঘরটা ছেড়ে দিতে বলছে আমাকে, তারপর মেজো ভাবির সাথে থাকতে বলছে। আরহাম বলল, ও। আমি বললাম, ও মানে? তুমি কিছু বলবে না? আরহাম বলল, কি বলবো, মা যখন বলছে তখন শুনো। আমি বললাম, মানে? শুনবো মানে? প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে। এইসব কি উদ্ভট নিয়ম? এই ঘরে না হয় থাকতে নাই দিল, আরো 2টো রুম ফাঁকা পড়ে আছে, সেখানে না হয় থাকি। দুইজনকে এক রুমে কেন থাকতে হবে? তার উপর তুমি জানো আমি এইভাবে কখনো থাকিনি, একটু বড় হওয়ার পর থেকে আলাদা রুমে থেকেছি। আমি পারবো না শেয়ার করে থাকতে। আরহাম বলল, শ্বশুর বাড়িতে আসলে একটু মানিয়ে নিতে হয় রিয়া, আর তুমি যখন থাকতে পারবে না, আমি মাকে বলছি তোমাকে একটা ব্যবস্থা করে দিবে। কথাটা বলেই আরহাম ফোন কেটে দেয়। ফোন কেটে যেতেই আমার বুকটা কেমন ভারী হয়ে আসে। ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে। কিছুদিন আগেই যে মানুষটা বলেছিল আমার সব বিপদে আপদে পাশে থাকবে, যে কোনো সমস্যায় তাকে জানাতে, আর এখন এই একটা কথা বলতেই তার রূপ পরিবর্তন। সেই রাতে আর আরহাম ফোন দিল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতেই দেখি শাশুড়ি মা মুখটা বাংলার পাঁচের মতো বানিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি করে দিতে হবে আম্মা? সে আমাকে কিছু না বলে হাতে থাকা পাতিল মেঝেতে সজোরে আঁচড়ে ফেলে। তারপর চিৎকার করে বলে, এই বাড়িতে আজ পর্যন্ত কেউ আমার সিদ্ধান্তের উপর কথা বলেনি, আর তুমি মেয়ে বারবার প্রশ্ন তোলো। আমার কথা শোনো না, আমার নামে বিচার আমারই ছেলের কাছে দাও। শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে গেলে এসব চলবে না। আমি স্তব্ধ হয়ে বললাম, নিয়ম ভাঙার মাঝেই পরিবর্তন হয় আম্মা, আর আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। স্বামীর বাড়িতে একটা আলাদা ঘর পাওয়া বউদের অধিকার। তা আপনার এই আজগুবি নিয়মের জন্য কেন সবাই স্যাক্রিফাইস করবে? আজ পর্যন্ত না হলেও এখন নিয়ম বদলান। সময় পাল্টেছে, প্লিজ আপনিও পাল্টান। কথাগুলো বলে গটগট করে হেঁটে ঘরে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর বাইরে বাবার গলার আওয়াজ পেলাম। এ কি, বাবা এই সময়? দৌড়ে বাইরে গেলাম। হ্যাঁ, আমার বাবাই দাঁড়িয়ে আছে। শাশুড়ি আমার নামে নানান কথা বলছে, বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই আমার চোখে জল এসে গেল। শেষমেশ এইভাবে আমার বাড়িতে বাবাকে আসতে হলো। আমি কোনো রকম চোখের জল মুছে মাথা নিচু করে বাবার কাছে এগিয়ে গেলাম। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, এই যে বিয়াই, আপনার বেয়াদব মেয়ে এসে গেছে, বোঝান শ্বশুর বাড়িতে কিভাবে চলতে হয়। বাবা একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। এটা দেখে আমার বুকের মধ্যে ঝড় বইতে লাগলো। তখনই বাবা ঠান্ডা গলায় বললেন, রিয়া, তোমার জামা কাপড় গুছিয়ে নিয়ে এসো। শাশুড়ি মা আশ্চর্য হয়ে বললেন, কি বলছেন বিয়ান? বাবা বললেন, আপনি যা শুনলেন। বাবা মায়ের দায়িত্ব মেয়েকে দেখে শুনে পাত্রস্থ করা। আমিও সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু আমি পারিনি সঠিক মানুষের হাতে আমার মেয়েকে তুলে দিতে। তার জন্য আমার মেয়ের কাছে অপরাধী। ক্ষমা করে দিস মা আমাকে। তবে আমার ভুলের বোঝা তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে না। যেই বাড়িতে একটা ঘরে থাকার জন্য বিচার সালিশ বসবে, সেই বাড়িতে তোকে থাকতে হবে না।